আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আর একটা প্রশ্ন এসেছিল, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আরো একটি প্রশ্ন, দুইটা প্রশ্ন এসেছিল। তো পরের প্রশ্নটি আলোচনায় তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এখানে অনেক বড় একটু উদ্দীপক দেওয়া আছে, আমি একটু বড় করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। এখানে প্রশ্ন বলেছে আলফা, বেটা, গামা তিনজন অংশীদার, তাদের মূলধন ছিল এখানে দেয়া আছে। শর্ত অনুযায়ী মূলধনের উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে এবং আলফা বাৎসরিক 5,000 টাকা বেতন পাবে। আবার 1 জুলাই তারিখে গামা 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে। মূলধন বন্টন, মুনাফা বন্টনের অনুপাত 2:1। আর তাদের প্রতি মাসের শেষে, যে এই অঙ্কটা কেন করব, এই অঙ্কটা করব প্রতি মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের সুদ কিভাবে ধরতে হয় সেটা আমরা এখানে শিখতে পারবো। যেমন প্রতি মাসের শেষে আলফা, বেটা, গামা 700, 500 এবং 300 টাকা করে উত্তোলন করেছেন, নগদ উত্তোলন করেছেন। তাই এটা এই যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, আবার উত্তোলনের উপর সুদও আছে, কিভাবে ধরতে হবে সেটা আমরা দেখতে পাবো। যাই ক নাম্বারের অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে বলেছে। ক নাম্বারে উত্তোলনের সুদ নির্ণয় করব। ক নাম্বারের উত্তোলনের সুদ লক্ষ্য করি। এই যে আমি উত্তোলনের সুদ নির্ণয় করার জন্য এইভাবে ছক এঁকে করতে পারি, ছক না এঁকে করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করি, আমি উদ্দীপকের কিছু অংশ, যে অংশটুকুর জন্য উত্তোলনের সুদ ধার্যের প্রয়োজন সেই অংশটুকু নিয়ে আসলাম, সবটুকু আনি নেই, বড় করে লিখেছি। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, প্রতি মাসের শেষে তাদের 700, 500 এবং 300 টাকা করে উত্তোলন করে। তো এই উত্তোলনের সুদটা দুই ভাবে ধরা যায়। একটি হচ্ছে সরাসরি 700-র উপরে 10% হিসেব করে, এই যেহেতু প্রতি মাসের শেষে বলেছে 5.5, অর্থাৎ 5.5 দিয়ে গুণ করলেই হবে। আর আমি যদি মনে করি বাৎসরিক উত্তোলনের উপর সুদ ধরবো, তাও হবে। এই যে আমি লক্ষ্য করি আলফা, এখানে আমি কি করলাম, একবারে লিখে দিলাম। এখন আমি বুঝিয়ে দিচ্ছি। এই 700 গুণ 12, তাহলে 8,400 টাকা মোট উত্তোলন করেছে। সে মোট উত্তোলন গুণ 10% গুণ 5.5 ভাগ 12, তাহলে আমাদের হিসেব করলে হবে এই টাকাটা 385 টাকা। আবার বেটার ক্ষেত্রেও তাই। বেটা কত, এই 500 গুণ 12 6,000, তাহলে সব ঠিক থাকবে, এইটুকু সেম থাকবে, খালি এখানে 6,000 হবে, তাহলে হিসেব করলে হবে 275 টাকা। আর আলফা, বেটা আর গামা, গামা এই 300 গুণ 12 সমান 3 12 36, 3,600, তাহলে এখানে উত্তোলনের সুদ হবে 3,600, মোট উত্তোলনের সুদ 3,600 গুণ 10% গুণ 5.5 ভাগ 12 দিলে হবে 165 টাকা। এগুলো যোগ করে এখানে লিখবো। এখন একটি বিষয় আবারও বলছি আমি, সেটি হচ্ছে যে এটা এখানে এইটা না লিখে আমরা যদি 700 লিখতাম তাও হতো। এখানে 700 লিখলে এখানে 12 দিয়ে ভাগ হবে না। আমি যেহেতু 12 মাসের মোট উত্তোলন লিখেছি, তাই 12 দিয়ে ভাগ করে 5.5 মাসের সুদ ধরেছি। এটা দুই ভাবে করা যায়। এইভাবে করলে সুবিধা কি, আমরা যখন উত্তোলন লিখবো তখন এটা দেখে দেখে উত্তোলন লিখতে সুবিধা হবে। মোট উত্তোলনের উপর সুদ ধরলাম, এটা ধার্য করে উত্তর, 1 মাসের সুদ ধার্য করা, এটা মুখস্থ বিদ্যা, কিন্তু এটা হচ্ছে প্রকৃত। কারণ কি, আমি মোট উত্তোলনের উপর সুদ ধরবো, 12 বার উত্তোলন করেছে, তার 12 বার উত্তোলন করলে এত টাকা উত্তোলন করেছে, টোটালটার উপরে সুদ ধরতে হবে 5.5 মাসের। প্রতি মাসের শেষে বললে 5.5, প্রতি মাসের মাঝে বললে 6, প্রতি মাসের শেষে বললে 6.5। এইখানে যেখানে যদি প্রতি মাসের প্রথমে বলতো তাহলে 6.5 হতো প্রত্যেক জায়গায়। যদি প্রতি মাসের মাঝে বলতো 6/12 হতো। আর যদি যেহেতু প্রতি মাসের শেষে বলেছে 5.5 মাসের সুদ ধরতে হবে। এবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে আসলাম। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেছে, তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করলাম এইভাবে। এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে ছক, আমরা টি ছকে অঙ্কন করবো। ডেবিট ক্রেডিট হবে, তাই না? ডেবিট ক্রেডিট দিতে হবে। লাভ লোকসান আবন্টনের ছক অঙ্কন করলাম। লাভ লোকসান আবন্টনের ছক তো আমরা অঙ্কন করতে পারি। এইবার অঙ্ক করব। এই ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে এই নিট লাভের উদ্বৃত্ত বসবে। নিট লাভের উদ্বৃত্ত একটা দেয়া আছে প্রশ্নে, ওইটা বলবে। তার আগে একটি বিষয়, একটি কাজ করি, উপরে প্রশ্ন নিয়ে এসে রাখি। আমি প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটা নিয়ে আসার কারণে উপরের অংশ ঢাকা পড়ে গেছে। সমস্যা নেই, আমরা যেখানে লিখবো সেই জায়গাতে ফাঁকা আছে, তাই না? এটা প্রশ্ন, উদ্দীপকটাই উপরে নিয়ে আসলাম, না আনলে আমাদের বুঝতে প্রবলেম হবে, সেই জন্য। তো প্রথমে যে শেষ লাইনে বলা আছে, উপরিক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে নিট মুনাফা হয়েছিল 50,000, এটা ডান দিকে লিখতে হবে। বিশদায় বিবরণী বলে নিট মুনাফা 50,000 টাকা। নিট মুনাফা 50,000 টাকা। অনেকে এটা লেখে লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাব বলে কোনো হিসাব এখন আর নাই।
লাভ লোকসান হিসাবটা বর্তমানে বিশদায় বিবরণী লেখা হয়, বিশদায় বিবরণী লেখা উত্তম। এবার এখান থেকে আমরা এদিকে লিখলাম নেট মুনাফা, আর এদিকে লিখবো উত্তোলনের সুদ, আর বাকি যে বেতন আছে, মূলধনের সুদ আছে, ওগুলো সব এখানে লিখবো। প্রথমে মূলধনের সুদ লেখার জন্য লিখবো অংশীদারদের চলতি হিসাব। এখানে অংশীদারদের চলতি হিসাব খুলতে বলেছে, অংশীদারদের চলতি হিসাব খুলতে বলেছিল, সেজন্য অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। যদি মূলধন হিসাব বলতো মূলধন হিসাব লিখতাম। আচ্ছা, আমরা একটু দেখে আসি অংশীদারদের চলতি হিসাব কোথায় খুলতে বলেছে, আমরা একটু দেখে আসি। এই যে গ নাম্বারে বলেছে কি অংশীদারদের চলতি হিসাব, যেহেতু গ নাম্বারে বলেছে অংশীদারদের চলতি হিসাব, সেই জন্য আমরা এখানে অঙ্ক করার সময় এই অংশীদারদের চলতি হিসাব লিখেছি, চলতি হিসাব লিখেছি। আচ্ছা, এবার এখানে লিখবো মূলধনের সুদ। তো মূলধনের সুদ কার কার হবে? আলফা, বেটা, গামা। কত পার্সেন্ট? 10%। তাহলে আলফার 70,000 টাকার উপরে 10% টাকা, আমারটা পরে আসতেছি। বেটা 50,000 টাকার উপর 10% 5,000 টাকা। আর গামা এই যে এইখানে, এই যে মাঝখানে লাইনে বলেছে 1 জুলাই তারিখে গামা ব্যবসায় 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে। 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসলে 10,000 টাকার উপরে হাফ বছরের সুদ হবে। 10,000 গুণ 10%, 1,000, তার অর্ধেক 500। 500 আর গামার আগের মূলধন ছিল 30,000। এই 30,000 টাকার উপরে 10% 3,000, আর ওই অতিরিক্ত মূলধনের উপর 500, 3,500 টাকা উত্তোলনের মূলধনের সুদ হবে। 3,500 টাকা কিভাবে হলো আরেকবার বলছি। এই যে 30,000 টাকার উপরে 10% ধরে 3,000, আর অতিরিক্ত যে মূলধন নিয়ে এসছে 10,000, এটির উপরে হাফ বছরের ধরে 500, মোট 3,500। এবার এই দুটো যোগ করবো, যোগ করে এখানে লিখবো, তিনটা যোগ করে এখানে লিখবো। আচ্ছা, এবার আসি এই উত্তোলনের সুদ। তার আগে বেতন কে যেন নিয়ে এসেছিল, বেতন কেউ পাবে? এই যে আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে উত্তোলনের সুদটা লিখে নিই। এখানে চলতি হিসাব লিখবো, তিনজনের নাম। উত্তোলনের সুদ ক থেকে আনবো? 685, 385, 275 আর 165। এটা ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত। এগুলো যোগ করে এখানে লিখলাম, ক থেকে নিয়ে আসলাম কিন্তু বারবার বলছি। এবার বাম দিকে লিখবো বেতন। আলফা চলতি হিসাব বেতন। বেতন কয় টাকা? 5,000 টাকা। এখানে কিন্তু 12 দিয়ে গুণ হবে না, কারণ বাৎসরিক বেতন বলেছে। যদি মাসিক বলতো প্রতি মাসে, তাহলে 12 দিয়ে গুণ হতো, 5,000 টাকায় বলবে। আর তো কিছু না এই অঙ্কে। এখন যোগ বিয়োগ করবো, এখানে একটি দাগ হবে, এখানে একটি দাগ হবে। এবার এগুলো যোগ করে লিখবো, ডান সাইড বড়, ডান সাইড যোগ করে লিখবো। ওই যোগফলটা এখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। আমি আবারও বলছি, এই সাইড যোগ করে এখানে লিখলাম, এখানে নিয়ে আসলাম, দুই দিকে ডাবল দাগ দিলাম। এবার এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো। এই যে টাকাটা বের হলো, এটা হচ্ছে এই মুনাফার অংশ। 3 গুণাকে ভাগ করে দিব এই অনুপাতে, 2, 2, 1। এই যে এখানে লিখবো বন্টনযোগ্য মুনাফা। মুনাফার অংশ বলে আলফা, বেটা, গামা। ভাগ কিভাবে করব? এই যে এখানে বলেছে 2, 2, 1, এই অনুপাতে যদি ভাগ করতে হয়, এখন 2, 2, 1 এই তিনটার যোগফল হচ্ছে 5। 2, 2, 1 এই তিনটার যোগফল 5। তাহলে এই টাকাটাকে 5 দিয়ে ভাগ, তারপর 2 দিয়ে একবার গুণ করবো, আবার একে 5 দিয়ে ভাগ, 2 দিয়ে একবার গুণ করবো, আবার একে 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করবো। অর্থাৎ এই তিনটার যোগফল 5 দিয়ে এটাকে ভাগ হবে, ভাগ করে যে টাকাটা হবে সেই টাকাটাকে, ভাগ করে যে টাকাটা হবে সেই টাকাটাকে একবার 2 দিয়ে গুণ করে এখানে লিখবো, আরেকবার 2 দিয়ে গুণ করলে এখানে লিখবো, আরেকবার 1 দিয়ে গুণ করলে এখানে লিখবো, এবং এইগুলো যোগ করে এটা মিলে যাবে। এই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। তো আমরা এবার অংশীদারদের চলতি হিসাব করবো। এই যে অংশীদারদের চলতি হিসাব নির্ণয় করতে বলেছে, চলতি হিসাবের সব কিন্তু মূলধন হিসাবের মতো। পার্থক্য হচ্ছে যে ব্যবসায় যে মূলধন নিয়ে এসছে, মূলধনটা বসবে না, বাকিগুলি সব বসবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে অংশীদারদের চলতি হিসাব নিচে আমি অঙ্কন করলাম, অংশীদারদের চলতি হিসাব ডেবিট ক্রেডিট হবে। উপরে উদ্দীপকটা রাখলাম, নিচে সমাধান করব। উপরে উদ্দীপকটা রেখে দিলাম যাতে অঙ্ক করতে সুবিধা হয়। ও আমরা এখানে লিখবো, এই যে এগুলো বাকিগুলো সব লিখে দিলাম, তারিখ, বিবরণ, আলফা, বেটা, গামা। আলফা, বেটা, গামা তিনজন যেহেতু লিখে নিলাম। এইবার আমরা লিখবো। এখন আমাদের এইখানে মূলধন হিসাব যখন প্রস্তুত করি তখন কিন্তু সেম ঘর, তাই না? সেম ঘর। তো সেখানে আমরা এখানে ব্যালেন্স বিধি বলে অথবা নগদান হিসাব বলে মূলধনের পরিমাণ লিখতাম, কিন্তু চলতি হিসাবে মূলধন বাদে বাকিগুলি সব আসবে। যেমন আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে মূলধন লিখেছি, অতিরিক্ত মূলধন থাকলে লিখতাম, তারপরে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ এদিকে লিখতাম, আর এদিকে লিখতাম উত্তোলন, তারপরে উত্তোলনের সুদ, আর এইগুলো লিখতাম, তাই না?
এই অঙ্ক অনুরূপ ভাবে লিখবো, তবে খালি প্রথমে যে মূলধন লিখতে হবে মূলধনটা বাদ দিয়ে লিখবো, বাকি সব থাকবে। যেমন এদিকে উত্তোলনের সুদ লিখতে হবে, এদিকে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ সব লিখবো, খালি লিখবো না মূলধন আর অতিরিক্ত মূলধন, এই দুটো লিখবো না চলতি হিসাবে, তাহলে সম্পূর্ণ হবে। তো আমরা লিখি প্রথমে এই আমাদের এখানে উত্তোলন লিখি। উত্তোলন এই যে এইবার আমাদের কিন্তু সুবিধা হবে, এইটাকে 12 দিয়ে গুণ করে 8,400 টাকা হবে, এটাকে 12 দিয়ে গুণ করে 6,000 হবে, এটাকে 12 দিয়ে গুণ করলে 3600 হবে। তাহলে আমরা যখন ক নম্বরে উত্তোলন সুদ নির্ণয় করলাম তখন যদি 700-এর উপরে সুদ ধরতাম তাহলে কিন্তু ভুলে আবার এখানে 700 লিখে ফেলতাম, তাই না? সেই জন্য এইখানে ওইখানে আমি এইগুলোর উপর সুদ ধরেছি যাতে এখানে লিখতে সুবিধা হয়। আচ্ছা, এবার উত্তোলনের সুদ লিখবো, তার আগে মূলধনের সুদটা লিখে নিই। ডান দিকে মূলধনের সুদ কত কত আছে, মূলধনের সুদ বের করেছিলাম ক নাম্বার করার সময়, সম্ভবত 7,000 নাকি 5,000, 7,000, 5,000 আর মনে হয় 3,500 হয়েছিল, 7,000, 5,000 আর 3,500 হয়েছিল, খ নাম্বারে বের করেছিলাম। এরপরে আমরা লিখবো উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছি, তাই না? ক নাম্বারে বের করেছি 385, 275 আর 165 হয়েছে, কতে বের করেছি, কতে। তাহলে আমাদের এই যে অংশীদারদের চলতি হিসাব বা মূলধন হিসাব যেটা করব সেটার ম্যাক্সিমাম তথ্য ওই পূর্বে যা করেছি, যেমন লাভ লোকসান আমূল্য হিসাব করেছি, তারপরে ক নাম্বারে গণনা করেছি, ওখান থেকে অনেক কিছু আসবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, ওই তিনটা লাভ লোকসান আমূল্যদের ডেবিটই ছিল, আর এখানে ক্রেডিট দিকে বলবে। যেমন মূলধনের সুদ লিখেছি, বেতন লিখবো, বেতন কে পাবে, এই আলফা। তারপরে মুনাফার অংশ লিখবো, মুনাফার অংশ কে পাবে, 3 জনের এই মুনাফার অংশ আমরা বের করেছিলাম, খ নাম্বারে বের করেছিলাম। আচ্ছা, এবার কি করব, এদিকে সব তো লেখা শেষ, আর তো কিছু নাই, সব লেখা শেষ। এখন অনেক শিক্ষার্থীর মনে হয় এদিকে আর কি বসতে পারে, মনে হতে পারে এদিকে আরো দুইটা আইটেম বসে, একটা হচ্ছে এই পণ্য উত্তোলন যদি থাকে এখানে বলবে, আর একটা ক্ষতি পণ্য উত্তোলন এখানে কিছু নাই। যাক, এবার যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার সময় ডান দিক বড়, লক্ষ্য করি এই ডান দিকে 12,000, এই ডান দিক বড়, এই দিকে দাগ দিব, এইদিকে দাগ দিব, ডান দিকে আগে যোগ করবো, এইটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো। যোগগুলো আমি একটু দ্রুত বলে দিলাম সময় সেভ করার জন্য, এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। আবার বলছি, যোগ করে করে লিখছি, এই যোগফলগুলো এখানে নিয়ে আসবো, গামারটা গামার ঘরে লিখবো, মাঝেরটা মাঝের ঘরে লিখবো, এটা এই ঘরে লিখবো, লিখলাম, লেখার পরে ডাবল দাগ দিয়ে দিব, যোগের কাজ সম্পূর্ণ হলো। এবার আমরা জের করবো কিভাবে, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো। লিখি, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো, এবং এখানে ব্যালেন্স সিডি মানে আমার চলতি হিসাবের উদ্বৃত্ত হলো এত টাকা করে। এখন এই ব্যালেন্স সিডিটা নিয়ম অনুযায়ী পরের বছরের শুরুতে এইখানে চলে যাবে, তাই এই টাকাটা এখানে লিখবো, এই টাকাটা এখানে লিখবো, সব লক্ষ্য করি, এটা লিখেছি এইখানে, এটা লিখেছি এইখানে, এটা লিখেছি এইখানে, লিখে এখানে লিখবো ব্যালেন্স বিডি, পরের মাসের 1 তারিখ, মানে কি ওই পরের দিন ডিসেম্বর 31 হলো না, এর পরের দিন হচ্ছে জানুয়ারি 1 পরের বছর। এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।